হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার এসে গেছি। এইটা অ্যাটমিক ফিজিক্সের লাস্ট পার্ট 8, যেটা কালকে লেজারের একটা ভিডিও দিয়েছিলাম, তাতে সম্পূর্ণটা শেষ করতে পারা সম্ভব হয়নি। তো আজকে আমি অবশ্যই আজকে লেজার পার্টটা শেষ করে অ্যাটমিক ফিজিক্স পার্টটা শেষ করব, এবং নেক্সট সিরিজ আমি শুরু করব। সেটা কিসের উপর ভিত্তি করে করব সেটা আমি পরে জানিয়ে দেব বা ডিসকাস করে নেব। তো কালকে লেজারের যে টুকু পার্ট আমরা অবধি করেছিলাম, আমি বলেছিলাম সেটা হচ্ছে যে পপুলেশন ইনভার্সন আর নেসেসারি কন্ডিশন ফর লাইট। তো আমি সেখান থেকে পেয়েছিলাম এর ইন্টেন্সিটিটা এরকম আসে, আই নিউ ইকুয়াল টু আই নিউ 0 ই টু দি পাওয়ার আলফা নিউ এক্স। এরকম একটা ইকুয়েশন আমি পেয়েছিলাম, ওকে। যেখানে আলফা নিউ কত ছিল? আলফা নিউ ছিল হচ্ছে, আলফা নিউ এর ভ্যালু ছিল এইচ নিউ বাই সি ডেল্টা এন টু মাইনাস ডেল্টা এন ওয়ান বাই ডেল্টা নিউ ইন্টু বি ওয়ান টু। এইটা ছিল হচ্ছে আলফা নিউ এর ভ্যালু, ওকে ওকে এটা ছিল আলফা নিউ এর ভ্যালু। এইবার মনে করি যে E1 আর E2 দুটো এনার্জি ব্যান্ডের ফাইনাইট উইথ আছে, আর তাদের স্পেকট্রাল ডিস্ট্রিবিউশনটাও ফাইনাইট, আর ফ্রিকোয়েন্সি স্প্রেডটাও যদি ফাইনাইট মানে ডেল্টা নিউ যদি হয়, তাহলে আমি মনে করছি যে ডেল্টা ফাইনাইট এই ডেল্টা এন টু আর ডেল্টা ডেল্টা এন এর জায়গায় আমি বসাতে পারি এন, যেহেতু ফাইনাইট স্প্রেড রয়েছে, একটা এনার্জি ব্যান্ডটার একটা নির্দিষ্ট স্প্রেড রয়েছে। তাহলে সেটা আমি লিখতে পারি যে আলফা নিউ এর যদি 0 লেখা হয় তাহলে এটা আসবে এন টু মাইনাস এন ওয়ান বাই ডেল্টা নিউ বি ওয়ান টু। এইটা হবে হচ্ছে আলফা নিউ 0, ওকে। আর আমরা জানতাম কি না, a21 বাই b21 ইকুয়াল টু কত হচ্ছে 8 পাই এইচ সি, 8 পাই এইচ নিচে সি কিউব উপরে নিউ কিউব, এটা জানতাম। আর b12 ইকুয়াল টু b21, এটাও আমরা জানি, ওকে। তাহলে b12 এর জায়গায় b21 মানে আমি b21 এর ভ্যালুটা বসাতে পারি। কীরকম ভাবে বসাবো না, তাহলে হবে এইচ নিউ বাই সি এন টু মাইনাস এন ওয়ান বাই ডেল্টা নিউ। b21 এর ভ্যালুটা বসাবো, কত হবে a21 সি কিউব বাই 8 পাই এইচ নিউ কিউব। তাহলে এইচ নিউ কিউব আর এটা সি দিয়ে কাটলে স্কোয়ার, এটা স্কোয়ার, এটা এইচ কেটে যাবে, তাহলে হবে a21 8 পাই নিউ স্কোয়ার সি স্কোয়ার, এখানে ডেল্টা নিউ থাকলো ইন্টু এন টু মাইনাস এন ওয়ান। এইটা হবে আলফা নিউ 0। এবার তাহলে কি বলেছিলাম, যদি n2 যদি গ্রেটার দেন n1 হয়, মানে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যদি নাম্বার অফ পার্টিকেল গ্রাউন্ড স্টেটের চেয়ে বেশি হয়, তাহলে কি হবে না, আলফা নিউ 0টা পজিটিভ হবে, তার মানে ইন্টেন্সিটিটা এক্স অ্যাক্সিস বরাবর ইনক্রিজ করবে, মানে যত লাইট বিমটা প্রগ্রেস করবে তত আরো ইন্টেন্স হবে। তাহলে পপুলেশন ইনভার্সন ইজ নেসেসারি ফর লাইট অ্যাম্প্লিফিকেশন, তাহলে অ্যাম্প্লিফাই হয়ে যাবে। আর যদি n2 লেস দেন n1 হয়, তাহলে এটা ইন্টেন্সিটিটা কমবে, এক্স অ্যাক্সিস বরাবর যত যাবে তত ইন্টেন্সিটি কমবে। তো এই পাম্পিং, এই অ্যাচিভমেন্ট অফ পপুলেশন ইনভার্সন কি না, পাম্পিং কি হচ্ছে না, একটা লেজার ডিভাইসের মধ্যে একটা অ্যাক্টিভ মিডিয়াম অবশ্যই নেসেসারি, যে মিডিয়ামের মধ্যে এতক্ষণ ধরে কালকের ভিডিওতে যা বলে এলাম সেই ঘটনাগুলো ঘটছে, সেটা অ্যাক্টিভ মিডিয়ামের মধ্যে ঘটছে। তো কি হচ্ছে না, ফার্স্ট এক্সাইটেড স্টেট, গ্রাউন্ড স্টেট থেকে যখন ফার্স্ট এক্সাইটেড স্টেটে
অ্যাটমগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ঘটনাটাকে বলা হয় পাম্পিং, সেই পদ্ধতিটাকে বলা হয় পাম্পিং, যে পদ্ধতির মাধ্যমে গ্রাউন্ড স্টেট থেকে অ্যাটমসকে, পার্টিকেলসকে এনার্জাইজড করে ফার্স্ট এক্সাইজ স্টেটে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাকে পাম্পিং বলে। পাম্পিং 4 রকমের হয়। একটা হচ্ছে যদি লাইটের সাহায্যে, লাইট সোর্স ইউজ করে পাম্প করা হয় সেটাকে অপটিক্যাল পাম্পিং বলে। যদি ইলেকট্রন ইম্প্যাক্ট দিয়ে যদি করা হয় তাহলে ইলেকট্রিক্যাল পাম্পিং বলে। যদি কেমিক্যাল রিয়াকশন দিয়ে এক্সাইটেশন করা হয় তাহলে কেমিক্যাল পাম্পিং বলে। আর যদি সুপারসনিক গ্যাস এক্সপ্যানশন দিয়ে যদি এক্সাইট করা হয় তাহলে সেটাকে গ্যাস ডাইনামিক পাম্পিং বলা হয়। এবার লাস্ট যে টপিকটায় আসবো, এটার লাস্ট টপিকটা হচ্ছে অপটিক্যাল রেজোনেটর। সো এখন এই অপটিক্যাল রেজোনেটর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এরকম একটা ফুললি সিলভার্ড আর একটা হাফ সিলভার্ড দুটো মিরর আছে। একটা মিরর যেটা ফুললি সিলভার্ড, পুরোটাই সিলভারাইজ করা, আর একটা হাফলি সিলভারাইজ করা। এর মাঝখানে অ্যাক্টিভ মিডিয়াম আছে, অ্যাক্টিভ মিডিয়াম, ওকে? মানে এতক্ষণ ধরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সেই অ্যাক্টিভ মিডিয়ামের মধ্যে ঘটছে, রাইট? তো অ্যাক্টিভ মিডিয়ামের মধ্যে যে যে ঘটনাটা ঘটার পর যে একটা নিউ পরিমাণ পার্টিকেল রিলিজ করলো, সেটা কি করবে না, সেটা ফার্স্টে ফুললি সিলভার্ড মিররে যাবে, রিফ্লেক্ট করে আবার হাফলি সিলভার্ড, আবার ফুললি সিলভার্ড, এভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ হতে 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 আরও স্টিমুলেটেড এমিশন করবে। স্টিমুলেটেড এমিশন অফ পার্টিকেল হবে। যত বেশি স্টিমুলেটেড পার্টিকেল হবে তত বেশি ইন্টেন্স, তত বেশি কোহারেন্ট রে এখান দিয়ে এই হাফ সিলভার্ড পার্টটা দিয়ে রিফ্র্যাক্ট করে বেরোবে। তখন লেজার সৃষ্টি হবে, লেজার তৈরি হবে। তাহলে কি হবে না, এখান থেকে যখন কি হবে না, যখন কোনো ইনসিডেন্ট ওয়েভ আসছে, ইনসিডেন্ট ওয়েভের কোহারেন্ট সেম ফেজ, তার ইনসিডেন্ট ওয়েভের সাথে সেম ফেজে প্লাস কোহারেন্ট হয়ে সেটা বেরোবে। কেন বেরোবে না, বারবার যদি এরকমভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ রিফ্লেক্ট করে, তাহলে যতবার রিফ্লেক্ট করবে, যতবার ব্যাক করে আসবে, ততগুলো পার্টিকেল আবার জেনারেট করবে, স্টিমুলেটেড হবে। স্টিমুলেটেড যত এমিশন হবে তত সেটা ইন্টেন্সিটিটা ইনসিডেন্ট রের মতোই সেম ফেজে থাকবে, ইনসিডেন্ট এর সাথে সেম ফেজে থাকবে, আর তার মতোই কোহারেন্ট হবে, দিয়ে লেজার বিম এখান দিয়ে নির্গত হবে। তো যদি এর ওয়েভলেন্থ মনে করি ল্যামডা হয়, আর যদি এর লেন্থটা যদি এল হয়, তাহলে একবার যাচ্ছে একবার আসছে 2L, ওকে? তো তাহলে 2L যদি করা হয় তাহলে 2π/λ, আমি যদি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের ওপর ডিপেন্ড করে সমীকরণ দিই তাহলে এটা আসবে 2m π। এমটা অর্ডার নাম্বার, একটা ইন্টিজার, এমটা 2m π, 2π/λ ইন্টু 2L ইকুয়াল টু 2m π, ওকে? তাহলে এখান থেকে কি পাবো না, ল্যামডাটা বার করব। ল্যামডা কত আসবে না, এখানে 2π আর 2π ক্যান্সেল আউট হয়ে যাবে, আর ল্যামডাটা আসবে 2L/m, ওকে? 2L/m। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে, আমি জানি c/λ, c হচ্ছে লাইটের ভেলোসিটি, তাহলে কত হবে, 2L/m আছে, তাহলে c/2L ইন্টু m। তাহলে ডেল্টা নিউটা কত হবে, তাহলে ফ্রিকোয়েন্সি স্প্রেডটা কত হবে? ফ্রিকোয়েন্সি স্প্রেডটা হবে ক্ষেত্রে যখন যখন ফ্রিকোয়েন্সি তোমার নিউ প্লাস ডেল্টা নিউ, তখন মনে করি যে m হচ্ছে m+1, ওকে? ওকে, তাহলে ডেল্টা নিউ কত হবে না, m+1 ইন্টু c/2L মাইনাস m ইন্টু c/2L, তাহলে কত হবে, c/2L। এইটা হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি স্প্রেড। এতটা ফ্রিকোয়েন্সি, সে ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডেল্টা মানে যে ইয়েটা মানে বিভেদটা হচ্ছে সেটা হচ্ছে c/2L। অর্থাৎ এটা হচ্ছে দুটো লংগিটিউডিনাল অ্যাডজাসেন্ট ওয়েভের মধ্যে, ওয়েভ ফ্রিকোয়েন্সির মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা। তাহলে এখন যদি আমি এম ক্যালকুলেট করি, একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ মনে করি, এম কত পাওয়া গেছিল, এম পাওয়া গেছে 2L নিউ/c, তাই তো, ইন্টু নিউ, এটা তো পাওয়া গেছিল এম। তাহলে এখন যদি ভিজিবল লাইট রেঞ্জে দেখি, ভিজিবল ফ্রিকোয়েন্সি হচ্ছে
10^14 হার্জ। সি তো লাইটের স্পিড, আর এল যদি ধরি 60 সেন্টিমিটার অ্যাপ্রক্স, আমি 1 মিটার 100 সেন্টিমিটার নিচ্ছি। ফর ক্যালকুলেশন, ফর দ্য ইজ অফ ক্যালকুলেশন আই উইল টেক 1 মিটার অফ লেন্থ। তাহলে 2 × 1/c × 5 × 10^14। তাহলে সি কত? 3 × 10^8। 10^8 গেলে কত হচ্ছে? 10^6। তাহলে হচ্ছে 5 × 10, তাহলে 3.33 × 10^6। তাহলে এতগুলো অর্ডার আসছে। তাহলে এতগুলো অর্ডার কি এই দুটো মিররের মধ্যে দিয়ে যাওয়া সম্ভব নয়। সেইটাই হচ্ছে এই রকম ভাবনাটার, এই রকম চিন্তা ভাবনাটার এটাই একটা ত্রুটি হচ্ছে, ভুল হচ্ছে, যে অ্যাক্টিভ মিডিয়ামের মধ্যে দিয়ে যে এই যে মিররগুলো এরকমভাবে স্ট্রেট রাখা আছে, তাতে কি হচ্ছে না, তার ডাইমেনশনের বাইরে যেই লসগুলো, যেই পরিমাণ ওয়েভগুলো চলে যাচ্ছে, সেইগুলো লেজার বিম হিসেবে বেরোচ্ছে না। সেইগুলো এর মধ্যে এর এর ডাইমেনশনের বাইরে যেগুলো চলে যাচ্ছে সেগুলো আর বেরোচ্ছে না। সেই লস যে হচ্ছে, সেই লসটাকে বলা হচ্ছে ডিফ্র্যাকশন লস। ডিফ্র্যাকশন লস, ওকে, ডিফ্র্যাকশন লস বলে এটাকে। তো এখন যেটা বলার, যে যদি এইটা একটু হিসেব নিকেশ করা যায়, যে এর যদি ট্রান্সভার্স ডাইমেনশনটা এ হয়, লেন্থটা তো জানাই আছে এল, আর ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, তাহলে এর যে ডিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা = λ/a, ওকে। আর the angle subtended by one of the mirror at the other mirror is the angle, আর একটা মিররের থেকে আরেকটা মিররের অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে কত না a/l। এই λ/a a/l এর থেকে কিরকম ভাবে সম্পর্ক, মাছ লেস দেন। ডিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা এই দুটো মিররের অ্যাঙ্গেলের থেকে খুব ছোট। এবার যদি দেখি যে কি হয়, যে না a²/λl is much less than 1, much greater than 1 হবে। a²/λl is much greater than 1। আর একেই বলা হয় হচ্ছে, এই টার্মটাকে বলা হয় হচ্ছে ফ্রেনেল নাম্বার। ফ্রেনেল নাম্বার বলে এটাকে। এবার যদি এটা সাপোজ রাফলি আমি ধরছি, রাফলি আমি ক্যালকুলেট করতে চাইছি যে ল্যামডা যদি 5000 অ্যাংস্ট্রম হয়, ল্যামডা যদি 5000 অ্যাংস্ট্রম ধরি ওয়েভলেন্থ, আর যদি এল যদি 60 সেমি ধরি, আর যদি এটা যদি ধরি 1 সেন্টিমিটার, তাহলে এটা চলে আসবে 1² / 60 × 5000 × 10⁻⁻8, যেটা আসবে 330 is much greater than 1। এই কন্ডিশনে চলতে গেলে ডিফ্র্যাকশন লসটা সবচেয়ে কম হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে সেটা হলো যদি এই ফুললি সিলভার্ড মিররগুলোকে যদি এরকম স্ফেরিক্যাল শেপ রাখা হয়, আর তাদের যদি ইকুয়েশনটা ঠিক এইরকম রাখা হয় 1 - l/r1। r1 হচ্ছে ফার্স্ট মিররের, এই মিররের রেডিয়াস অফ কার্ভেচার, আর ইন্টু 1 - l/r2। r2 হচ্ছে সেকেন্ড মিররের রেডিয়াস অফ কার্ভেচার, যেটা লেস দ্যান ইকুয়াল টু 1। এই কন্ডিশনে হতে গেলে তাহলে ডিফ্র্যাকশন লসটা আরও কম হতে পারে। তো এই হচ্ছে টোটাল লেজারটা আমি বলে দিলাম। এবার কিছু লেজারের দুটো আমি চাইছি যে দুটো লেজারের সম্পর্কে একটু বলে রাখার, সেটা হচ্ছে রুবি লেজার আর এই হিলিয়াম নিয়ন লেজার। আর তারপরে লেজার আর যদি কিছু বাকি থাকে তার কি বৈশিষ্ট্য আর কাজে কি লাগে সেইগুলো একটু যদি সময় থাকে তাহলে বলার চেষ্টা করব। সো এখন প্রথম আমি এক্সাম্পল বলতে যাব সেটা হচ্ছে রুবি লেজার।
রুবি লেজারে কি হয় না, এরকম রুবি একটা এরকম রড থাকে, আর এরকে পেঁচিয়ে এরকম একটা জেননের ফ্ল্যাশ ল্যাম্প থাকে, আর এর মধ্যে দিয়ে লেজারটা এমিট করে এখান দিয়ে। এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি না, রুবি মূলত অ্যালুমিনিয়াম Al2O3 আর ক্রোমিয়াম অক্সাইড থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড থাকে। তো এর ক্ষেত্রে কি হয় না, মেনলি এর ভিতরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে প্রথমে এই যে জেনন ফ্ল্যাশ ল্যাম্প জ্বালানোর ফলে এর মধ্যে দিয়ে এই Al2O3, আর এটা হচ্ছে 3 লেভেল লেজার, ওকে 3 লেভেল লেজার। যখন এই জেনন ফ্ল্যাশ ল্যাম্পটা প্রথম জ্বালানো হয় তখন সেই তাপে মানে এটাকে এখানে সেই ইলেকট্রনিক যে টেম্পারেচার দেওয়া হয় তাতে সেই টেম্পারেচারের মাধ্যমে Al2 এই Al3 প্লাস আয়নটা Cr3 প্লাস আয়ন দ্বারা রিপ্লেসড হয়ে যায়। মানে এরকম যদি ধরি E1 প্রথম এক্সাইটেড গ্রাউন্ড স্টেট, এটা E2 ফার্স্ট এক্সাইটেড, এটা E3, ওকে। তো E3 এখান থেকে এইখানে ট্রানজিট করে, জেনন ফ্ল্যাশ ল্যাম্পটা যেই জ্বলে ওঠে তার থেকে এনার্জি সংগ্রহ করে ক্রোমিয়াম প্লাস 3 প্লাস আয়ন Al3 প্লাস আয়নকে রিপ্লেস করে E1 থেকে E3 তে চলে আসে, ওকে। এইখানে এই যে E3 এটা হচ্ছে তোমার মেটাস্টেবল স্টেট। এইখানে বেশি এক্সাইটেশনের জন্য কি হয় না, এখানে মাত্র 10⁻⁻8 সেকেন্ডই থাকে। মেটাস্টেবল স্টেট এটা নয়, মেটাস্টেবল স্টেট হচ্ছে E2টা। তারপরে এখান থেকে এইখানে আসে কোনো নন রেডিয়েশন ট্রানজিশন হয়, এখান থেকে এখানে নন রেডিয়েশন ট্রানজিশন মানে কোনো রেডিয়েশন এখান থেকে এখানে ট্রানজিট করার ফলে কোনো রেডিয়েশন সে করে না, এমিট করে না। সে এনার্জি নিয়ে এখান থেকে ট্রানজিট করে E1 থেকে ট্রানজিট করে E3 তে যায়। E3 তে 10⁻⁻8 সেকেন্ডের বেশি থাকতে পারে না। 10⁻⁻8 সেকেন্ডের পর সে E2 মেটাস্টেবল স্টেটে আসে। মেটাস্টেবল স্টেটে কতক্ষণ থাকে না, 3 × 10⁻³ মানে E3 থেকেও 10⁻⁻5 সেকেন্ড মতো বেশি সময় ধরে এইখানে থাকে E2 তে। তাহলে E2 আর E1 এর মধ্যে পপুলেশন ইনভার্সনের সৃষ্টি হয়। পপুলেশন ইনভার্সনের সৃষ্টি হওয়ার ফলে কি হলো না, এইবার যখন E2 থেকে E1 এ ট্রানজিশন হয় তখন একটা লাইট একটা hν এনার্জি নিয়ে এমিট করে পার্টিকেল। এইভাবেই পুরো রুবি লেজারের ঘটনাটা ঘটে। আর রুবি লেজারে কি হচ্ছে না, রুবি লেজারটা হচ্ছে পালসড লেজার কারণ বলছি না, যতক্ষণ না জেনন আবার একবার ফ্ল্যাশ করলে সেই এনার্জিটা নিয়ে সে E1 থেকে পার্টিকেলটা E3 তে যাচ্ছে, দিয়ে পুরো ঘটনাটা ঘটে আসছে। আবার একটা hν একটা পার্টিকেল এমিট করে যাওয়ার পর আবার কিছুক্ষণ পর জেননের যখন আবার ফ্ল্যাশ ল্যাম্প জ্বলছে তখনই আবার E1 থেকে আরেকটা পার্টিকেল সেই এনার্জি সংগ্রহ করে E3 তে যাচ্ছে। এইটুকু ঘটনার জন্য এটাকে পালসড লেজার বলে। এইটা মিনিমাম এটা 0.1 থেকে 1 মাইক্রোসেকেন্ড রেটে বেরোয় পালসগুলো, আর প্রত্যেকটা 4 থেকে 10⁵ ওয়াট মতো এর ক্ষমতা পাওয়ার থাকে, এর পাওয়ার এরকম ওয়াটের হয়। জেনন ফ্ল্যাশ ল্যাম্পের থেকে যেহেতু বেরোয় সেই জন্য এটা অপটিক্যাল পাম্পিং বলে, ল্যাম্পের লাইট যেহেতু ইউজ করা হচ্ছে পাম্পিং এর জন্য। আর এই যে ওয়েভলেন্থটা এখানে বেরোয় সেই ওয়েভলেন্থটা হচ্ছে 6943 অ্যাংস্ট্রম, মানে প্রায় এক্সট্রিম রেড লাইট বেরোয়। আর একটা কথা, এটা মেজর ড্রব্যাক হচ্ছে যে এটা যেহেতু জেনন ফ্ল্যাশ ল্যাম্পের ওপর ডিপেন্ড করে, তো জেনন ফ্ল্যাশ ল্যাম্প বন্ধ হলে এটা আর এমিট করে না, আবার জেনন ফ্ল্যাশ ল্যাম্প চালু হলে আবার এমিট করতে শুরু করে, আবার এমিট হয়ে যাওয়ার পর আবার এই প্রসেসটা রিপিটেডলি হতে থাকে, যেন পালস হিসেবে বেরোয় লেজারটা। সেই জন্য এটা 3 লেভেল লেজারের এটা হচ্ছে মেজর ড্রব্যাক।
আর এই থ্রি মেজর ড্রব্যাক থেকে বেরিয়ে আসার আরেকটা উপায় হচ্ছে যে এটাকে 4 লেভেল করা। 4 লেভেল করতে গেলে কি হবে না, এটাকে 3 লেভেল থেকে যদি 4 লেভেল করা হয়, 4 লেভেল করা হলে এই যে ফ্ল্যাশ ল্যাম্পটার জন্য যে দেরিটা হচ্ছে, যে পরিমাণ দেরিটা হচ্ছে, তত পালসটা এত ফ্রিকোয়েন্ট হয়ে যাবে যে সেই দেরিটা, সেই মাইক্রোসেকেন্ডের যে ডিফারেন্সটা থাকবে সেইটা বোঝা যাবে না, তাহলে কন্টিনিউয়াস ওয়েভ সে এমিট করতে পারবে। ওকে, তাহলে এবার 4th লেভেলটা দেখ। 4 লেভেলের ক্ষেত্রে কি হয় না, এরকম 4টে লেভেল থাকে। ওকে, 4টে লেভেল থাকে। প্রথমেই এটা হচ্ছে E1, এটা E2, এটা E3, এটা E4। ওকে, গ্রাউন্ড স্টেট E1 এ প্রথমেই পার্টিকেলগুলো থাকে, যখন জেনন ফ্ল্যাশ ল্যাম্প যেই জ্বললো সেখান থেকে এনার্জি সংগ্রহ করে সে প্রথমে ট্রানজিট করে E4 এ চলে এলো। ওকে, E4 এ কিছুক্ষণ থাকার পর 10⁻⁻8 সেকেন্ড থাকার পর সে সঙ্গে সঙ্গে E3 তে আসবে নন রেডিয়েটেড ট্রানজিশনের মাধ্যমে। ওকে, নন রেডিয়েটেড ট্রানজিশনের মাধ্যমে সে আসবে। এইবার E3 তে কতক্ষণ থাকবে মেটাস্টেবল স্টেট, 3 × 10⁻³ সেকেন্ড, 3 লেভেলে মেটাস্টেবল স্টেটে থাকবে। E3 থেকে যখন E2 তে আসবে তখন একটা সে পালস h নিউ সে এমিট করবে। আবার সেই এনার্জি লস করে যাওয়ার ফলে E2 থেকে সঙ্গে সঙ্গে সে E3 তে এই E1 এ পার্টিকেলটা চলে আসবে। আবার যখন জেনন ফ্ল্যাশ ল্যাম্প জ্বলবে আবার সে এরকম E4 এ যাবে, সেখানে 10⁻⁸ সেকেন্ড থাকার পর সঙ্গে সঙ্গে E3 তে আসবে। E3 থেকে যখন E2 তে আসবে এনার্জি ক্ষয় করে 3 × 10⁻³ সেকেন্ড থাকার পর তারপরে একটা লেজার বিম বেরোবে, তারপরে আবার সেটা এনার্জি ক্ষয় করে E1 এ ফিরে চলে আসবে। তো এইটাই হচ্ছে 4 লেভেলের ঘটনা। এর সুবিধা হচ্ছে যে যত বেশি এরকম লেভেল বাড়ানো যায়, লেভেলটা বাড়ানোর জন্য আরেকটা স্টিমুলেটেড এমিশন ঘটে, ফলে পালসটা এত ফ্রিকোয়েন্ট হয়ে যায় যে সেটা কন্টিনিউয়াস লাইট সোর্স হিসেবেই এমিট করে, লেজার সোর্স হিসেবেই লেজার এমিট করে। এটাই হচ্ছে এর সুবিধে। এবার E3 তে যদি E2 তে পার্টিকেল এখান দিয়ে আসার থেকে যদি E3 তে আসার পার্টিকেল আসার পরিমাণ যদি বেশি হয়, যদি E1 থেকে বেশি পরিমাণ এনার্জি নিয়ে E4 যায়, E4 থেকে বেশি পরিমাণ E3 তে পার্টিকেল চলে আসে, রাদার E3 থেকে E2 তে আসার পরিমাণ যদি কম হয়, তাহলে E3 আর E2 এর মধ্যে সবসময় একটা পপুলেশন ইনভার্সন স্টেট বজায় থাকবে। তার জন্য যত বেশিক্ষণ ধরে এই স্টেটটা বজায় থাকবে ততক্ষণ এই লেজার সে এমিট করতে থাকবে। এইটা হলো রুবি লেজার, যেটা হচ্ছে সলিড স্টেট লেজারও বলা হয়। সলিড স্টেট লেজারের এটা একটা উদাহরণ। আর 4 লেভেলের ক্ষেত্রে মেইনলি ইউজ করা হয় হচ্ছে ইয়াগ লেজার, মানে ওয়াই নিওডিমিয়ামের একটা 3+ আয়ন কে এটা ইউজ করা হয়, Y3Al5O এরকম একটা কম্পাউন্ড ইউজ করা হয়, Al5O12, এটাকে সংক্ষেপে ইয়াগ বলা হয়, এইটা ইউজ করা হয়। এইবার একটা গ্যাস লেজারের উদাহরণ দিই, সেটা হচ্ছে হিলিয়াম নিয়ন লেজার। হিলিয়াম নিয়ন লেজার, তাহলে বুঝতেই পারছো এখানে হিলিয়াম আর নিয়ন দুটো পার্টিকেল রয়েছে, দুটো অ্যাটম রয়েছে। তো এটা অনুপাতটা নেওয়া হয় 10:1, মানে 10টা হিলিয়াম অ্যাটমের সঙ্গে একটা নিয়ন অ্যাটম থাকে। তো 10টা হিলিয়াম আর নিয়ন, ওইটা যেমন অপটিক্যাল পাম্পিং করা হয়েছিল রুবি লেজারের ক্ষেত্রে, এতে ইলেকট্রিক্যাল পাম্পিং করা হয় পার্টিকেলগুলোকে এনার্জাইজ করার জন্য। তো আমরা জানি যে হিলিয়ামের মেটাস্টেবল স্টেটের এনার্জি হচ্ছে 20.61 EV, আর এটা হিলিয়ামের ক্ষেত্রে, আর নিয়নের ক্ষেত্রে হচ্ছে 20.66 EV, এটা নিয়নের ক্ষেত্রে। ওকে, মেটাস্টেবল স্টেট এনার্জি। তো প্রথমে সব পার্টিকেলগুলো গ্রাউন্ড স্টেটে আছে, হিলিয়াম গ্রাউন্ড স্টেটে আছে, এখানে নিয়ন গ্রাউন্ড স্টেটে আছে। ওকে, তো এখান থেকে সোজা মেটাস্টেবল স্টেটে যখনই এনার্জি দেওয়া হচ্ছে তখনই সে মেটাস্টেবল স্টেটে চলে যাচ্ছে কত, 20.61 EV তে। এত ইভিতে হিলিয়াম অ্যাটমগুলো এক্সাইটেড হয়ে যাচ্ছে। এবার সেখানে এত এক্সাইটেড হওয়ার ফলে কলিশন সৃষ্টি হচ্ছে। যত বেশি এক্সাইটেড হবে তত বেশি ঝগড়া করার মুড থাকবে, যত বেশি ঝগড়া করবে তত কি হবে না, কলিশনের ফলে তাদের এনার্জি, অ্যাডিশনাল এনার্জি বেড়ে গিয়ে এটা অ্যাডিশনাল কত এনার্জি বাড়ে,
অ্যাডিশনাল বাড়ে 0.05 ইভি একদম এনার্জি বেড়ে যায়। তাহলে অ্যাডিশনাল 0.05 ইভি এনার্জি যদি বেড়ে যায় ঝগড়া করতে করতে, তাহলে 20.61 ইভির সাথে এত ইভি যদি যোগ করি, তাহলে নিয়নের মেটাস্টেবল স্টেটের এনার্জি পেয়ে যাবো 20.66 ইভি। তাহলে সব হিলিয়াম আর নিয়ন একই স্টেটে একই এনার্জিতে সে চলে গেল। এটা হচ্ছে ফোর্থ লেভেল, এটা গ্রাউন্ড স্টেট E1 লেভেল, আর এটা হচ্ছে E4 লেভেল। E4 লেভেলে এবার তারা আছে। ওকে, এবার এইখান থেকে যখন E4 থেকে যখন E3 তে আসছে, ট্রানজিট করছে একটা পার্টিকেল, তখনই একটা লেজার বিম এখান দিয়ে এমিট করছে, তখনই একটা লেজার বিম এখান থেকে এমিট করছে। এই যে থার্ড লেভেল, এর এনার্জি হচ্ছে 18.70 ইভি। যেই 20.66 ইভি থেকে 18.70 ইভিতে একটা পার্টিকেল ট্রানজিট করছে, তখন যে এনার্জিটা সে এমিট করছে সেটাই একটা লেজার বিম হিসেবে চলে আসছে। ওকে, আর এখান থেকে আবার আরেকটা সেকেন্ড লেভেল, সেখানে স্পন্টেনিয়াস এমিশন হচ্ছে, সেটা রেডিয়েশনলেস, আর এখান থেকে একদম সব এনার্জি ক্ষয়ে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসছে। এইটাই হচ্ছে হিলিয়াম নিয়ন লেজারের মেন ওয়ার্কিং ফর্মুলা। যে গ্রাউন্ড স্টেটে সব প্রথমে ইনিশিয়ালি সব গ্রাউন্ড স্টেটে অ্যাটমগুলো রয়েছে, হিলিয়াম আয়নকে এক্সাইটেড করা হচ্ছে, ইলেকট্রিক্যালি এক্সাইটেড করা হচ্ছে, ইলেকট্রিক্যাল পাম্পিং করার ফলে 20.61 ইভি মেটাস্টেবল স্টেটে যাচ্ছে। তারপরে যত এক্সাইটেশন বেড়ে যাচ্ছে, মানে তাদের মধ্যে কলিশন হচ্ছে, কলিশন হতে হতে অ্যাডিশনাল এনার্জি 0.05 ইভি বেড়ে যাচ্ছে, সেটা 20.66 ইভি, যেটা নিয়নের মেটাস্টেবল স্টেটের সমান। তাহলে 20.66 ইভিতে যখন চলে যাচ্ছে, তখন নিয়নও মেটাস্টেবল স্টেটে আছে, হিলিয়ামেও সেই একই সেম এনার্জি লেভেলে রয়েছে। তখন যখনই তাদের থেকে 18.670 ইভিতে যখন সে নেমে আসছে, তখনই একটা এমিশন হচ্ছে, সেইভাবে লেজারটা কন্টিনিউয়াস হচ্ছে। এটা হচ্ছে হিলিয়াম, এটা 4 লেভেল লেজার, যেটা 3 লেভেল লেজারের থেকে মানে হাই এফিশিয়েন্ট হয়। এছাড়া এখন গ্যাস লেজারের মধ্যে যেমন আছে CO2 লেজার, কার্বন ডাই অক্সাইড লেজার যেটা আছে, এছাড়া সেমিকন্ডাক্টর লেজার আছে, সেমিকন্ডাক্টর ইউজ করে সেমিকন্ডাক্টরের যে নিয়ম তার উপর বেস করে সেমিকন্ডাক্টর লেজার আছে। আরেকটা আছে হচ্ছে ডাই লেজার, বিভিন্ন তরল লিকুইড ইউজ করে যে ডাই লেজার, সেই ডাই লেজার লিকুইডের মধ্যে কি হয় না, রোটেশনাল এনার্জি, ভাইব্রেশন এনার্জি, যেটা অ্যাটমিক ফিজিক্সে মলিকুলার স্পেকট্রোস্কোপিতে বলেছিলাম যে রোটেশনাল এনার্জিটা বেশি থাকে, ভাইব্রেশনের মানে কি বলবো, রোটেশন এনার্জি ডমিনেট করে ভাইব্রেশন এনার্জিকে। যত বেশি রোটেশনাল থাকে ততগুলো এনার্জি স্পেকট্রাম হয়, আর তত বেশি নাম্বার অফ স্প্লিটিং। আর প্রত্যেকটা স্প্লিটিং থেকে, প্রত্যেকটা হাই স্টেট স্প্লিটিং থেকে যদি লো স্টেট স্প্লিটিং এর মধ্যে ইলেকট্রন বা কোনো অ্যাটম যদি ট্রানজিট করে, তাহলে যে এমিশনটা ঘটে, তার ফলে লেজার তৈরি হয়, সেটা হচ্ছে ডাই লেজার। এই হচ্ছে লেজারের উদাহরণ। এবার যেটা আসবে যে লেজারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আর ইউজেস, তাহলে লেজার কমপ্লিট হয়ে যাবে। তো লেজারের কিছু ক্যারেক্টারিস্টিক্স, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে লেজার হচ্ছে কোহারেন্ট টেম্পোরালি অ্যান্ড স্পেশিয়ালি। টেম্পোরাল কোহারেন্স আর স্পেশাল কোহারেন্স চ্যাপ্টার যখন পড়াবো তখন সেটা বলে দেবো। টেম্পোরালি মানে টাইমের ওপর, আর স্পেশিয়ালি স্পেসের ওপর। টাইমের ওপর ডিপেন্ড করেও সে কোহারেন্ট, স্পেসের ওপর ডিপেন্ড করেও সে কোহারেন্ট হবে। ওকে, 2 নম্বর হচ্ছে হাইলি ডাইরেকশনাল, যেদিক থেকে ইনসিডেন্ট হচ্ছে সেই দিকেই যাবে, অন্য কোনো দিকে সে স্পন্টেনিয়াসলি যাবে না, স্টিমুলেটেড হয়ে অবস্থায় স্ট্রেট ডাইরেকশনাল যাবে। 3 নম্বর হচ্ছে ইন্টেন্স, এতটাই ইন্টেন্স হয়, তার মধ্যে এতটাই এনার্জি ভর্তি থাকে, যার ফলে মানে কি বলবো, সব থেকে কঠিনতম মেটালও এই ইন্টেন্সিটি দিয়ে গলে যেতে পারে। আর লাস্ট যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে হাইলি মনোক্রোমাটিক, মানে সাদা আলো বেরোয় না নিশ্চয়ই, যে কোনো একটা আলো বেরোবে, একটাই বেরোবে, মনোক্রোমাটিক হাইলি হবে। এই 4টে হচ্ছে লেজারের 4টে ক্যারেক্টারিস্টিক বলা যায়। এবার ফাইনালি যেটা চলে আসবে লেজারের ইউজেস সেরকম প্রচুর এখন ইউজ হচ্ছে। এখন সায়েন্টিফিক ফিল্ডসে প্রচুর লেজার, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি, মেডিসিন, সব জায়গাতেই এখন লেজারের ইউজের ছড়াছড়ি। তো লেজার মেনলি সায়েন্স অ্যান্ড রিসার্চে কীভাবে ইউজ করা হয় না, মাইকেলসন মরলে এক্সপেরিমেন্ট যেটা হয়েছিল, যেটা আমরা রিলেটিভিটিতে পড়েছিলাম, যাতে ইথার মিডিয়ামের যে এক্সিস্ট করে না সেইটা দেখা গেছিলো, সেটা হিলিয়াম নিয়ন লেজার দিয়ে ইউজ করা গেলে সে
তার অ্যাকিউরেসিটা আরও বৃদ্ধি পায়। মাইকেলসন মডেল এক্সপেরিমেন্টে যদি ভিজিবল লাইট দিয়ে করা হয়, তার বদলে যদি হিলিয়াম নিয়ন লেজার ইউজ করা হয়, তাহলে তার অ্যাকিউরেসিটা আরও বাড়ে। এটাই হচ্ছে লেজারের একটা প্রথম গুণ। আর এছাড়া লেজার টর্চ হিসেবে ইউজ করা হয় ভেরি লং ডিস্টেন্সকে দেখার জন্য, আইসোটোপ সেপারেশন করতে। এক একটা অ্যাটমের আবার বিভিন্ন ধরনের আইসোটোপ আছে, তাদের আইসোটোপগুলোকে সেপারেট করতে কাজে লাগে। লেজার দিয়ে নিউক্লিয়ার ফিউশন ইউজ করা যায়, কেমিস্ট্রিতে ইউজ করা যায়, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানে, কমিউনিকেশানে ইউজ করা যায়, টেকনোলজি কমিউনিকেশান। তারপরে স্যাটেলাইটগুলো ঠিকভাবে কাজ করে, স্যাটেলাইটগুলোকে এখান থেকে রেডিও কমিউনিকেশনের মাধ্যমে কন্ট্রোল করা, বিভিন্ন মেডিসিন ওষুধ তৈরিতেও কাজে লাগে। আর এছাড়া ওয়ারফেয়ারে তো আছেই, যুদ্ধের কাজে লাগেই। এই কথা হচ্ছে লেজারের কয়েকটা ব্যবহার, খুব প্র্যাকটিক্যাল লাইফে আমাদের ইউজেস। তো এই হয়ে গেল লেজার কমপ্লিট, আর অ্যাটমিক ফিজিক্সের সব সিরিজ এইটা কমপ্লিট হয়ে গেল পার্ট 8। এরপরে নেক্সট একটা আলাদা সিরিজ নিয়ে আসবো আশা করি, সেটাও আশা করি ভালোভাবে ইন্টারেস্টিং করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, বাই, থ্যাংক ইউ।